শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে এখন থেকেই প্রস্তুতি নিতে পুলিশকে প্রধান উপদেষ্টার নির্দেশ, বাহিনীর উন্নয়নে 5 দফা সিদ্ধান্ত। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে গুরুত্ব দেবে সরকার, প্রত্যাশা তারেক রহমানের। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দেবে। পলিটিক্যালি মোটিভেটেড বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াত আমিরের, আইনজীবীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান। নকল প্রসাধনী পোশাকে 6 লাখ অভিজাত বিপণী বিতান, পরতে পরতে অনিয়ম পেয়েছে ভোক্তা অধিদপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা। ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনের জ্বালানি কাঠামোতে রুশ আক্রমণ, পাল্টা হামলা কিয়েভের। এবং জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলনে হামজা চৌধুরী, ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাফুফের সভাপতি। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। গেল 17 মার্চ মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সভার বিভিন্ন দাবি দাওয়া পর্যালোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের কল্যাণে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়া, 364টি পিকআপ এবং 140টি প্রিজনার ভ্যান কেনা, 65টি থানার জন্য জমি অধিগ্রহণ সহ 5টি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া কাজের ফলাফল মূল্যায়ন করে কর্মক্ষমতা বাড়ানোর নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এই সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা। এ সময় সেনাপ্রধান সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে তাকে অবহিত করেন। আর সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলে প্রত্যাশা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের রূপরেখা স্পষ্ট করলে জনমনের সন্দেহের অবসান ঘটবে। ধর্মীয় উগ্রবাদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রবাদী গোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে বলে শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। রাজনৈতিক নেতৃত্বের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, গণতন্ত্র হত্যাকারী মাফিয়া চক্রকে বিচারের আওতায় আনার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠনের সুযোগ তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ব্যবস্থা গড়তে নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান।
নির্বাচনী ব্যবস্থার সংস্কারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এটি গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গায়ের জোর না খাটিয়ে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্র, অবাধ নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের 4টি ক্ষেত্রে ঐক্য ধরে এগিয়ে যাওয়ার তাগিদ জামায়াতে ইসলামীর। সাইফুল রিপনের আরও একটি রিপোর্ট দেখব আমরা। বুধবার রাজনৈতিক নেতৃত্বের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিক দলের নেতারা গণ অভ্যুত্থান পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। নিজের কথা বলেন, অন্য যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করেন। গাজনি চলবে না। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। রাজনৈতিক মতানৈক্যে অরাজনৈতিক শক্তি ষড়যন্ত্রের সুযোগ পাবে হুঁশিয়ার করেন রাজনৈতিক নেতারা। ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যে আমাদের সমস্ত মতপার্থক্যকে নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে। এ সময় বক্তারা দ্রুততম সময়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিরূপে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পতিত ফ্যাসিস্টরা মাথা চাড়া দেওয়ার সাহস পাবে না দাবি করেন রাজনৈতিক নেতারা। এটাই হওয়া উচিত আমাদের সকলের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। ন্যায় বিচারের মধ্য দিয়ে সমাজ সুন্দর হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, সমাজে এখন ন্যায় বিচার ও সুশিক্ষার অভাব রয়েছে। ন্যায় প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, সমাজে অনেক অসঙ্গতি রয়েছে। পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে। এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া 17 বছরের সাজা অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে নির্বাচনে অংশ নিতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে বাবরের আর কোনো বাধা থাকলো না। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলার খালাসের হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সাবিনা মজুমদার রিপোর্ট। সেনা সমর্থিত 111 সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরিণতিতে একের পর এক মামলার আসামি করা হয় তাকে। তারই একটি 2007 সালের এই অস্ত্র মামলা। বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগ আনা হয় ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনালে। দেয়া হয় 17 বছরের কারাদণ্ড। বুধবার এই অস্ত্র মামলায় বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, বাবরের বিরুদ্ধে পুরো বিচার প্রক্রিয়াই ছিল অবৈধ। তাকে আটক করা হলো, তারপরে একটি জিডি মূলে আটক করে নিয়ে রিমান্ডে নেওয়া হলো। তখনও পর্যন্ত কোনো মামলাই দায়ের হয় নাই। তিনি বলছেন এটি তখনকার দিনের ইমার্জেন্সি রুলস
এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটকাদেশ হিসেবে বিবেচিত হবে। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। এদিকে সকালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে আপিলেও তারেক রহমান বাবর সহ 49 আসামির খালাসের রায় বহাল থাকবে, আশা আইনজীবীর। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। গত 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং 97 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ঋণের নামে সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক থেকে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। 2023 সালের ডিসেম্বরে 5 কোম্পানির নামে আইএফআইসি ব্যাংক থেকে প্রায় 2375 কোটি টাকা ঋণ নেন সালমান এফ রহমান। সেসব প্রতিষ্ঠানকে দেখানো হয় 1 বছর আগে প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে, অথচ এসব কোম্পানি নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকের দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি কোনো ঠিকানা। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 7129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান তার বিরুদ্ধে চলমান। এমন সব অভিযোগ আমলে নিয়ে ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, শাহ মোহাম্মদ মঈনুদ্দিন সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের নামে যুক্তরাষ্ট্রের কুইন্সে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 97 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ 68 কোটি 32 লক্ষ 75 হাজারও বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং 51টি ব্যাংক হিসাবে 97 কোটি 63 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে ইসলামিক ব্যাংক থেকে অ্যাসালম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 1092 কোটি টাকা আত্মসাতের মামলায় 20 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সাদেক খানকে 3 দিনের করে রিমান্ডে দিয়েছেন আদালত। এর আগে সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আলাদা 16টি মামলায় গ্রেফতার দেখানো হয় দীপু মনি, ইনু, মেনন, মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে। তারা তো এখন আদালতে এসে বলছে যে আমরা, অনেকে বলছে, সবাই বলছে না, অনেকে বলছে যে আমরা আওয়ামী লীগ করি না। তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। অতএব তারা এইসব কথা বলে বিচার থেকে রেহাই পাবে না। রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সঙ্গে ভাগাভাগি করতে একমত হয়েছে ইউএনএইচসিআর, জানালেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক KSM হুমায়ুন কবির। বুধবার বিকেলে নির্বাচন ভবনে ইউএনএইচসিআর এর সঙ্গে
এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। ইউএনএইচসিআর এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখের বেশি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত তথ্য পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের তথ্য ব্যবহারে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম করা হয়েছে বলেও জানান হুমায়ুন কবির। তো ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআর এর একটি চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, যে এমওইউর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছে। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। কারণ এই বিষয়টি নিয়ে ওনারাও আমাদের সম্পর্কে ডিটেলস জানতেন না বা আমরাও ওনাদের ব্যাপারে ডিটেলস জানতেন না। রাজধানীর অভিজাত বিপণী বিতানে পণ্য বিক্রিতে অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। মেড ইন ইউএসএ লেখা থাকলেও বাস্তবে সেসব পণ্য তৈরি হয়েছে চীনে। আবার আমদানিকারকের সঠিক তথ্য ছাড়াই চলছে ব্যবসা। মেয়াদোত্তীর্ণ প্রসাধনী থেকে শুরু করে আমদানি করা পোশাকের ভুয়া মেমো ব্যবহার সহ নানা অনিয়মের তথ্য উঠে এসেছে ভোক্তা অধিদপ্তরের অভিযানে। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। রাজধানীর স্টান মল্লিকা অভিজাত এই মার্কেটের প্রসাধনীর দোকানগুলোতে অভিযানে ভোক্তা অধিদপ্তর। কোন প্রসাধনীর মোড়কে লেখা মেড ইন ইউএসএ, কিন্তু এটি চীনের তৈরি, আবার নেই আমদানি তথ্য। অভিযানে দেখা যায় বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ পণ্য, নেই বৈধ কাগজও। এসব কারণে মমতা ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানকে 60,000 টাকা ও সাজগোজ ব্র্যান্ড শপকে 20,000 টাকা জরিমানা করা হয়। স্পষ্ট করে বলেন, ডেটা এক্সপায়ারি 22 সালে মেয়াদ শেষ হয়েছে, তারপর 23 সালে হয়েছে। এটা একটা অপরাধ, মেয়াদোত্তীর্ণ কসমেটিক্সের একটা অপরাধ দেখছেন নিশ্চয়ই। চায়না একই প্রতিষ্ঠান একবার আপনার ইউএসএ দেখলে এগুলো তো শুধু প্রসাধনী নয়, পোশাকের দোকানেও একই হাল। দেশীয়কে পাকিস্তানি বলে চালিয়ে দেয় লেডিস জোনকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আমদানি তথ্য দিতে না পারায় সারাস কালেকশনকে 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। আমি অপরাধ স্বীকার করতেছি, আমি পেপার দেখাইতে পারতেছি না এখন ইনস্ট্যান্ট। কি রেটে কিনেছেন তার সাপেক্ষে তো কাগজ নেই এবং বিক্রি করছেন অনেক রেটে, হাই রেটে। আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, সেগুলো আমরা দেখলাম যে 200% পর্যন্ত আরো বেশি লাভ করছে। এদিকে স্টান মল্লিকা মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির নেতারা দুষছেন চকবাজার সহ বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের। ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে, এটা সবার জন্য বেটার। ওনারা চকবাজার এত বড় বড় ব্যবসায়ী, ওনাদের চোখের বাইরে না, কিন্তু চকবাজার এখান থেকে বেশি দূরেও না। প্রতারণা ঠেকাতে রমজান জুড়ে নিয়মিত অভিযান চালানোর কথা জানায় সংশ্লিষ্টরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। কিছুদিন পর ঈদ, চারদিকে ঈদ আমেজ। শুরু হয়েছে পরিবার পরিজনদের জন্য কেনাকাটা। পছন্দ মতো জামা, জুতা ও ঈদের আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে রাজধানীর শপিং মলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ, আর ঈদ ঘিরে রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড়। এবারের ঈদে গ্রীষ্মের কথা মাথায় রেখে ক্রেতারা তাদের পছন্দের জামাকাপড় কিনছেন, অনেকে আবার প্রিয়জনদের জন্য কিনছেন উপহার। সেই সঙ্গে দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতারা। তো সারাদিন ইফতার থেকে তো রোজা থেকে তো ক্লান্ত, এই জন্য আসছি ইফতারের পরে। কিছুর প্রাইস একটু বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। এখন তো গরমের সময় একটু কমফোর্টেবলের ব্যাপার আছে, যেগুলো একটু কমফোর্ট হবে এরকম ড্রেসই নিব। বাচ্চার বাবার জন্য নিব, বাচ্চার জন্য নিব, আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি, এই তো ওনাদের জন্য আর কি কেনাকাটা করছি। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক জামা আছে, আমরা দেখতেছি পছন্দ করতেছি, নিব আর কি। হ্যাঁ, রমজানে আজকেই প্রথম আসা। রমজানের আগে কিছু কেনাকাটা হয়েছিল, সেজন্য এতদিন আসি নাই। জামার পাশাপাশি জুতোও কিনছেন ক্রেতারা। তাদের পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন রকমের স্নিকার্স। আমরা যারা স্নিকার হেড আছি, স্নিকার যারা পছন্দ করি, তাদের জন্য হিউজ কালেকশন এখানে আছে এবং যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এবার আসছি এতটা অন্য সময় যদি আসিও খুব বেশি থাকে, গ্যাঞ্জাম থাকে, মানুষের আনাগোনা বেশি থাকে, এইবার একটু রিল্যাক্স। ঈদকে কেন্দ্র করে জামাকাপড় এবং জুতার পাশাপাশি অন্যান্য জিনিসপত্রেরও বেশ বেচাকেনা হচ্ছে বলে জানান বিক্রেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার দুপুরে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে একথা বলেন তিনি। মূল্যস্ফীতি বিবেচনায় বর্তমানে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর নানামুখী চ্যালেঞ্জ নিয়ে সোমবার সকালে সেমিনার আয়োজন করে এফবিসিসিআই। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা। পরিবর্তিত বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে জানায় ব্যবসায়ী নেতারা। পাশাপাশি আমদানির চেয়ে রফতানি বাড়াতে সরকারের কাছে বেশ কিছু সুযোগ সুবিধা চান তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো দেশই আমাদের বন্ধু নয়, বরং প্রতিযোগী। আমরা মনে করি ব্যবসায়ী ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু না, সবাই আমাদের প্রতিযোগী। শুধু আমি আপনাদেরকে এতটুকু বললাম, কেউ আমাদের বন্ধু না, যে যত বড় কথাই বলুক না কেন, কেউ বন্ধু না, সবাই আমাদের প্রতিযোগী। সরকার এবং সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে মূল্যস্ফীতি বিবেচনায় সরকার চালের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি। আমরা যে বাজারে এই মুহূর্তে কিছুটা স্বস্তি, কিছু পণ্যে অস্বস্তি এখনো আছে। অফকোর্স আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়েট। সো উই নিড টু, আমি গতকালও খাদ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, অ্যান্ড দেন উই ওয়ান্ট টু সি অ্যাজ টু হাউ আমরা এই সাপ্লাই সাইডটা ইমপ্রুভ করতে পারি। ইনফ্যাক্ট আমার ইচ্ছা ছিল যে আজকেই আমি বসবো ওনার সাথে, কিন্তু আজকে আপনাদের আলাপ শুনতে শুনতে মনে হলো যে কতটুকু পাবো আমি জানি না, বাট তারপরে এখনও যে আমি চেষ্টা করবো ওনার সাথে বসে চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কিভাবে করা যায় এবং কি কি পদ্ধতি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা নিব। পরে ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে দুর্নীতি নিঃশেষ করা না গেলেও দুর্নীতির পথ কঠিন করা হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জয়পুরহাটে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ভ্যান চালক নুরুল ইসলাম তার ব্যাটারি চালিত ভ্যানে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 ভ্যান যাত্রী মোফাজ্জল হোসেন এবং ইদ্রিস আলী মারা যায়। আহত হন ভ্যান চালক সহ 2 জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।